বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যুই হয়ে উঠেছে বলা যায়, কারণ বাংলাদেশে আমাদের দেশে অনেকে এর মধ্যে টুইট করেছেন যে পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্কে জড়িয়েছে বাংলাদেশ ডক্টর ইউনূসের সময়কাল থেকে। তো পাকিস্তানের সাথে সম্পর্কে জড়ানো স্বাভাবিকভাবে ভারতের আবার এটা দেখা, মানে ভারতের এটা তির্যক চোখে দেখাই স্বাভাবিক যে ভারত পাকিস্তানের যে সম্পর্ক। আবার বাংলাদেশ ভারতের সাথেও সম্পর্ক উন্নয়ন, যেটা ইউনূস আমলে যা ছিল তার চেয়ে পরিবর্তন আছে। টার্কির সাথেও বাংলাদেশ ভালো সম্পর্ক রাখছে। আমেরিকা তো বলাই বাহুল্য যে আমেরিকার চুক্তি দিয়ে বাংলাদেশ, কেউ কেউ বলে যে 52তম স্টেট বানিয়ে ফেলবে কিনা। অনেকে যারা সমালোচকরা বলেন যে সেই ভেনেজুয়েলাকে সে যেরকম 51তম স্টেট বলেছে, এখন যা যা হচ্ছে আমাদের তেল কিনতে হয় আমেরিকার পানি, আমাদের তেল নিয়ে চিন্তা করে আমেরিকান কোম্পানি শেভরন আর আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত যে আমরা কিভাবে তেলে স্বয়ংসম্পূর্ণ হবো। এই প্রেক্ষাপটে আরিফ ভাই, বাংলাদেশ বিশ্ব রাজনীতি এখন কোন জায়গায় আছে? আমরা হেডলাইনটাই করেছি বাংলাদেশ নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে? আমি ধন্যবাদ আপনাকে পূর্ণিমা ভাই। যেটা হচ্ছে যে আমি আসলে হেডলাইনের সাথে একমত না এই কারণে, কারণ বাংলাদেশ নিয়ে কোনো নতুন খেলা শুরু হয় না। এগুলা ফুটবলের মতো খেলা না যে আপনি 90 মিনিটস একটা পার্ট খেলা শেষ হলো তারপরে একটা খেলা শুরু হবে। আমরা 24 আগস্ট মাসের যে ঘটনাটা দেখলাম, আওয়ামী লীগের শাসনামলের অবসান এবং পরবর্তীতে নতুন শাসক গোষ্ঠীর আগমন বাংলাদেশে, এই খেলাটা ধারাবাহিকতা আজকে পর্যন্ত চলছে। ইটস নট এ পার্ট। এটা শুরুই করা হয়েছিল যাতে আজকের যে পরিস্থিতি সেখানের মধ্যে যেতে পারে, বা আরো আগামীতে আমরা যেটাকে বলে যে ইকোনমিক্যাল কলোনি বানানো যায়, যাতে এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। এই কারণে এই গেমটা শুরু হয়েছে। সুতরাং আমরা নতুন করে কোনো খেলার মধ্যে ঢুকি নাই। এই খেলার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এক ধরনের চ্যালেঞ্জ আগে থেকেই ছিল। দ্বিতীয় যে মুশকিলটা তৈরি হয়েছে আমাদের, গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং মিডল ক্লাস, পারচেস পাওয়ার গ্রোথ, এইসব কারণে আমরা যে কোনো সময় লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে উপরে চলে যেতে পারি। আপনারা জানেন যে এটা অনেকটা প্রেশার দিয়ে আটকে রাখা। আমাদের যে মাথাপিছু আয়ের যে উমফলনীয় আমি বলবো, এবং অন্যান্য কারণে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর শক্তি অনেক বেশি এখন এই মুহূর্তে। আমাদের যেটাকে ডেমোক্রেটিক ডিভিডেন্ড বলে, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জায়গাটা অনেক বেশি। সবকিছু মিলিয়ে আমরা এখন খুবই একটা আকর্ষণীয় জায়গা বিদেশি বিভিন্ন শক্তির জন্য, আমাদের অর্থনীতি এবং আমাদের অবস্থান। এইটারই প্রক্রিয়াগত কারণে বাংলাদেশের আজকের এই অবস্থা, এবং এটা নতুন কোনো খেলা না, এটা ধারাবাহিক একটা খেলা। এই মুহূর্তে খেলাটা কার্যকর হচ্ছে আর কি, যেটা ধরুন গত 2-3 বছর ধরে চলছে। এইটার একটা ফল শুরু হচ্ছে মাত্র, যেটা ইউনূস সাহেব প্রথমার্ধে করে গিয়েছেন। উনি পুরো মাঠটা সাজিয়ে দিয়ে গিয়েছেন, গোল টোল করার জায়গাটা ব্যবস্থা করে দিয়ে গেছেন। তারই কন্টিনিউশন আজকের যে সরকার, তারা সেখানে ধারাবাহিক এখন গোলগুলা দিয়ে যাবেন। আমি একটু যুক্ত করতে চাই আর ভাই, ইউএসএ যে এগ্রিমেন্ট, ইউএসএর সাথে যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি একদিকে সরকার বলছে যে এটা পুনর্বিবেচনার সুযোগ আছে, পুনর্বিবেচনা করবে হয়তো। আবার চুক্তি কিন্তু বাস্তবায়ন হচ্ছে, অনেক কিছু বলা যায় যে বাস্তবায়নের পথে হাঁটা হচ্ছে। শোনা যাচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আমাদের পোর্ট, সেগুলোতে আমেরিকান ওয়ারশিপ তারা আনাগোনা করতে পারবে। তাহলে চুক্তি যদি বাস্তবায়নই হয়, এটা পর্যালোচনার কি জায়গা থাকছে? পর্যালোচনার জায়গা আছে, আমি জানি না আপনি কোথায় শুনেছেন। এগুলো কৌতুক, এগুলো শুনতে ভালো লাগে। একটা দাড়ি কমা ফুল স্টপ, কিছু বদলানোর ক্ষমতা নাই। মানে ক্ষমতা নাই মানে কি, এটা বদলানো হবে না ধরে নিয়েই তো আপনি ক্ষমতায়। সুতরাং এইসব জোক শুনতে ভালো, কিন্তু বাস্তবে এগুলোর কিছু নেই। পর্যালোচনা করার সুযোগ আছে, দুনিয়ার সকল চুক্তির পিছনে লেখা থাকে যে এটা উভয় পক্ষ মাঝে মাঝে পর্যালোচনা করবে। তো এখন ওই লাইনটা ধরে যদি আমি বলি পর্যালোচনা করার সুযোগ আছে, ভালো। তো পর্যালোচনা করার সুযোগ থাকলে পর্যালোচনা করেন। পর্যালোচনা কোথা থেকে করবেন? এই চুক্তিটা এতই গুরুত্বপূর্ণ, আপনি দেখেন যে ইউনূস নির্বাচনের 3 দিন আগে গোপনে এই চুক্তিটা সাইন করে দিয়ে গেছে। মানে এটা খুবই কমন সেন্স যে একটা সরকার বা একটা নির্বাচন হচ্ছে 3 দিন পরে, সেখানে কোনো সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। একেবারে রুটিন জব, সরকারি কর্মচারীদেরকে বেতন দেওয়া, ট্রাফিক কন্ট্রোল করা, গ্যাস বিল কারেন্ট বিল সংগ্রহ করার বাইরে কোনো কাজ কোনো সরকার করবে না। কিন্তু তাড়াহুড়া করে করা হচ্ছে এবং গোপনে করা হচ্ছে। এটা কি এত সহজ? এটা তো ওই যে গরু বাজারের হাসিল কাটার মতো ঘটনা না, এটা তো অনেক প্ল্যান এন্ড প্রোগ্রামের মধ্যে আছে। এইটা দাড়ি কমা ফুল স্টপ কিছু বদলাতে পারবে না। এবং আপনি দেখেন ইউনূস কিন্তু এখন যেটা বলে
ওরা যে এটা তো বিএনপি জামাতের সাথে কথা বলেই করেছে, এবং বিএনপি জামাত কিন্তু এটা নিয়ে খুব শক্ত কোনো কথা বলে না, কারণ তাদের এটা না করলে তো তাদেরকে ক্ষমতায় আনা হতো না হয়তো। তো গতকাল 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 আবার জামাতের আমির বললো যে এই বিষয়ে তাদের সঙ্গে বিন্দু পরিমাণ কথা ইউনূস সরকার বলেনি। জামাত বাই ডিফল্ট মিথ্যা কথা বলে, সুতরাং তাদের কথা আপনি ওইভাবে মানে গতকালকে কি বলেছে এটা আজকে ধরলে হবে না, যখন বলেছে ওই সময়টা তো ধরতে হবে। কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে জামাতের কথার কোনো মূল্য নাই। আপনি দেখেন যে মিরপুরে মাজারের হামলা করেছে জামাতিরা গিয়ে, তাই না? তার করার পরে ওইখানকার যে এমপি, কি যেন ওনার নাম, যাই হোক, আরমান সাহেব, সরি, আরমান। হ্যাঁ, তো উনি কিন্তু সাথে সাথে বলছে আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ এখানে অভিযান চালাচ্ছে। পুলিশ করে আমি জানি না, এমপি সাহেব আমাদেরকে কথাই বলে নাই। মানে এই যে একেবারে মানে সাদা একেবারে বিশাল একটা মিথ্যা বড় করে বলে ফেলা এগুলো। এখন জামাত বলতেছে আমি তো জানি না, মানে ভাই আমার ক্ষমতায় দেশ নাই, আমি বসে জানি না। তো জানো জানো না তো এখন ইউনূসের বিরুদ্ধে মামলা করে দাও, তোমার নামে এত বড় মিথ্যা কথা বলবে কেন? তো এটা তো বাস্তবে হচ্ছে কি, এটা এই পুরো প্রসেসটাই তো এটার ভিতরের একটা অংশ হিসাবে এসেছে। সুতরাং বাংলাদেশ নতুন করে একটা ঝামেলা পড়তে যাচ্ছে তা না, এই ঝামেলাটা গত কয়েক বছর ধরে চলছে, আগামীতে এটা খুব খারাপের দিকে যাবে। মানে অর্থনীতি তো ওভারনাইট আপনি কালকে সকালে যে ধসে পড়বে তা না, এটা ধসে পড়ার লক্ষণ যেগুলো এগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে। এবং যদি আল্লাহ না করে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটার মধ্যে আরেকটু অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশি হিসাবে আমাদেরকে অনেক কষ্ট ভুগতে হবে। আরে ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি তো মামুন মাহবুবের কাছে আছি। মামুন ভাই, এই আরিফ ভাইকে প্রথম যে প্রশ্নটা করেছি যে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কি, এবং সেদিন একটা আলোচনা আমাদের ছিল, আমরা ইন্ডিয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের বিবেচনায় চীন, আমেরিকা, তুর্কি, পাকিস্তান, ইন্ডিয়া সবাই মিলে আমরা যেন মাঝখানে কোন একটা জায়গায় আছি। আপনি কি দেখতে পাচ্ছেন, নাম্বার ওয়ান? এবং নাম্বার টু হচ্ছে, আরিফ ভাই প্রশ্নটা তুলে ফেলেছেন যে এই যে মাজার হামলা থামছেই না, সেই হামলা যে শুরু হলো এবারে, কারণ বিএনপি গভর্নমেন্টের সময় মাজার আক্রান্ত হয়ে, তাও রাজধানীর কেন্দ্রস্থলে, মিরপুর তো রাজধানীর কেন্দ্রস্থল, এখন সেইখানে একটা আদি পুরনো মাজার, শাহ মাজার, কিন্তু যারা মাজার প্রেমী তাদের কাছে একটা খুব উল্লেখযোগ্য জায়গা, সেটা আক্রান্ত হলো। আপনি কিভাবে দেখছেন সৈয়দ মামুন মাহবুব? জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন বাংলাদেশ নিয়ে নতুন কোন খেলা শুরু, আমি আমার সহ আলোচক আরিফ জেপ্তিক সাহেবের সঙ্গে একমত যে এটা দীর্ঘদিনের খেলা, এটা শুধু গত 2-3 বছরের না। আমাদের বাংলাদেশের, আমাদের যেটা একমাত্র গর্বের, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বা কবি শামসুর রহমানের ভাষায়, স্বাধীনতা তুমি আমার একমাত্র স্বজন হারানো স্বজন। তো সেই মুক্তিযুদ্ধের সময় তো আমরা আন্তর্জাতিক ভাবে একটা গুরুত্ব বহন করেছিলাম। অর্থাৎ তখন মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং সমাজতান্ত্রিক চীন, তারা আমাদের শুধু বিরোধিতাই করেনি, পাকিস্তানেরকে সর্বপ্রকার সহায়তা দিয়েছিল, আর্থিক, সামরিক। এমনকি ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তখন সারা বিশ্বের যে মুক্তিকামী আন্দোলনে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত ইউনিয়নের যে অসাধারণ অবদান, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলনকে সমর্থন করা, এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তো নেতৃত্ব দানকারী সংগঠন, তার সঙ্গে তদানীন্তন পাকিস্তান দ্বারা নিষিদ্ধ পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, তখনকার নেতা বীর কমরেড মনি সিং, মোহাম্মদ ফরহাদ, তা ছাত্র ইউনিয়ন, ন্যাপ, অধ্যাপক মুজাফফর, এদের ভূমিকা, সঙ্গে আওয়ামী লীগিত নেতৃত্বই ভূমিকা, এবং তাজউদ্দিন সাহেবের মতো। আমি এই জন্য খুব দৃঢ়তার সঙ্গে বলি, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হতো না, আর তাজউদ্দিন সাহেব না থাকলে আমাদের মুক্তিযুদ্ধ সম্পন্ন হতো না সফলভাবে। কারণ আপনি জানেন, মুক্তিযুদ্ধের মধ্যেও মুজিব বাহিনীর দুইবার তাজউদ্দিন সাহেবকে হত্যা করার উদ্যোগ নিয়েছিল ওই যুবনেতারা, তখনকার যুবনেতা শেখ ফজল হক, মনীষা ও অন্যরা। তো যে ইতিহাসে সেই তাজউদ্দিন সাহেবকে সবাই অবজ্ঞা করেছে, কেউ বাদ দিয়েছে, কেউ নাম বলতে চায়নি। কিন্তু ইনশাল্লাহ তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে যেরকম জীবন দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর প্রতি তার অকৃত্রিম আনুগত্য, তো সেখান থেকেই তো আমাদের বাংলাদেশের গুরুত্ব। এবং বঙ্গবন্ধু যে সাহসের সঙ্গে ভূমিকা পালন করেছিল, তার সেই অসাধারণ উক্তি, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একটি শোষক আর একটি শোষিত, আমি শোষিতের পক্ষে। কিংবা তার আরো একটা ভাষণ, আমি লুমুম্বা হব, আলেন্দে হব, তবু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এবং উনি তো আমাদের সংবিধানে সমাজতন্ত্রকে ইনক্লুড করেছিলেন।
পদ্ধতিগত প্রয়োগের ত্রুটি দুর্বলতা তো সব দেশেই থাকে। তো তারপর থেকে তো জিয়াউর রহমানের আমলে একদম উল্টো অবাধ মুক্ত বাজার অর্থনীতি, 91 পরে বোধহয় 93 দিকে আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগও তার গঠনতন্ত্র চেঞ্জ করে মুক্ত বাজার অর্থনীতি করলো, হয়তো বাস্তবতার কারণে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্ক কিন্তু ভাই বিএনপি আওয়ামী লীগ কেউই মেনটেন করেনি। প্রত্যেকে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখার, এবং যে যখন বিরোধী দলে থেকেছে তখন মার্কিন এম্বাসিতে যাওয়া ছিল আন্দোলনের একটা অন্যতম কাজ। মার্কিন অ্যাম্বাসেডারকে আমি শেখ হাসিনার বাসায় বহুদিন দেখেছি, যখন আমরা 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগ না করলেও গণতান্ত্রিক আন্দোলন করেছি আপনার আইনজীবী সমন্বয় পরিষদ থেকে, তখনও যে কয়েকবার গিয়েছি শেখ হাসিনা ওখানে, তাতে একবার দুইবার দেখেছি মার্কিন অ্যাম্বাসেডার যেতে। কিংবা ধরেন এই যে 23-এর দিকে এই যে এখানে ভারতে যে মিটিং হলো, সেখানে তো শেখ হাসিনা তার কন্যা সাইমওয়াজেদ পুতুল, ওর নাম কি, জো বাইডেনের সঙ্গে ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়েছিলেন, এবং ছবি তুলে তো সেটা ওবায়দুল কাদের গর্ব করে বলেও ছিল। তো তখন বিএনপি একটু তেরসা কথা বলতো, এখন তো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সবচেয়ে ভালো বলেছেন গতকাল বীর মুক্তিযোদ্ধা বিএনপির এমপি ফজলুর রহমান সাহেব, বলেছে এইটা রবার্ট ক্লাইভ 1757 পরে রবার্ট ক্লাইভ এবং